কিন্তু আমি পড়তে বলেছিলাম, কোন পর্যন্ত পড়বে বইয়ের সেটাও বলেছিলাম, এবং নোটের কোন পর্যন্ত পড়বে সেটাও কিন্তু আমি বলে দিয়েছিলাম। দেখো, তোমরা যদি নিজেরা না পড়ো, লাইন বাই লাইন আন্ডারলাইন করে পড়বে, কিন্তু ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার। দেখো, তোমরা যারা কলেজে তাদের দেখো ফার্স্ট ইয়ারে নেই, সেকেন্ড ইয়ারে দেখো প্রি টেস্টেও নেই, টেস্টে গিয়ে দিয়েছে। কারণ হলো এটা প্রথমে দেখা যাচ্ছে যে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার, ল্যাবরেটরি সংক্রান্ত জ্ঞান তোমাদের যখন আসবে তারপরেই ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার পড়া উচিত। এখন প্রথমেই ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার এই কারণেই পড়ায় না, তাছাড়া কিছুটা তো বোরিং, মজা লাগে না পড়তে হয়তো। পার্বণী, নদী, নমস্কার। সারাদিন সারাদিন তো গেছে, করেছো সেটা? তোমাকে তো কালকে আমি ছবি দিয়ে দিছি। দেখো, গতদিন পড়তে বলেছিলাম কোন পর্যন্ত একটু খেয়াল করো, আমি পেজ ভাঁজ করে রেখেছিলাম। তোমাদের পড়তে বলেছিলাম 1.12 আগ পর্যন্ত, অর্থাৎ সেমি মাইক্রো মাইক্রো অ্যানালিটিক্যাল পদ্ধতির আগ পর্যন্ত পড়তে বলেছিলাম। মাঝে বাদ ছিল নিক্তি বা ব্যালান্স। আজকে আমরা নিক্তি বা ব্যালান্স সংক্রান্ত আলোচনা করব। ল্যাবরেটরিতে রাসায়নিক পদার্থের ভর পরিমাপের যন্ত্রটি হলো নিক্তি, ইংরেজিতে আমরা বলি ব্যালান্স। এই নিক্তি দুই প্রকার, একটা হলো পলভঙ্গি ব্যালান্স, যেটা অ্যানালগ ব্যালান্স, আর একটা হলো ডিজিটাল ব্যালান্স। এই পলভঙ্গি ব্যালান্স এর কার্যপ্রণালী এবং এই সম্পর্কে ধারণা দেব। ডিজিটাল ব্যালান্স সম্পর্কে ধারণা বা ডিজিটাল ব্যালান্সে কিভাবে ওজন পরিমাপ করতে হয় এটা খুব একটা কঠিন কিছু না, কিন্তু পলভঙ্গি ব্যালান্সে ওজন পরিমাপের কিছু নিয়ম আছে। আমি আমার মতো করে পলভঙ্গি ব্যালান্সের চিত্র সহ কিভাবে হিসাব করতে হয় সেই হিসাবের পদ্ধতি আলোচনা করব। দেখো, আমরা যে ভর পরিমাপ করি দাড়ি পাল্লা বলি, বাংলা কথায় গ্রামের দিকে দেখবা দাড়ি পাল্লায় ওজন করে। দাড়ি পাল্লা মানে দুটো পাল্লা থাকে, আর এইটা কি একটা আনুভূমিক একটা কলাম থাকে, আর উলম্ব একটা আনুভূমিক বিম, সরি, আর উলম্ব একটা কলাম থাকে। সেই কলামের উপরে পাল্লাটা কিন্তু থাকে। দেখো, একে দেখাই।
ছোট হয়ে গেল, একই রকম করতে চাচ্ছিলাম। স্কেল এরকম দাগ কাটা আছে, এখানে শূন্য, এদিকে 50 দাগ, এদিকে 50। এইখানে একটা চিপস আছে, চিপস। খেয়াল করো, এখানে শূন্য। এইটা হলো বিম। সেই বিমের দুই প্রান্তে দুটো পাল্লা আছে, এটা পাল্লা ঝুলানো, এই পাশে একটা পাল্লা। আর এইটা হলো উল্লম্ব কলাম, আর এটা তার পাদানি, তার উপরে এটা আছে। এখন যদি আমরা বাম পাশে রাসায়নিক দ্রব্য নেব, যে রাসায়নিক দ্রব্যের ওজন বা ভর পরিমাপ করব, বাম পাশের পাল্লায় সে রাসায়নিক দ্রব্য নেব, এই যে রাসায়নিক দ্রব্য নিলাম। আর ডান পাশের পাল্লায় আমরা বাটখারা, ওয়েট চাপাবো। তাহলে এই পাশে আমরা রাসায়নিক দ্রব্য নিয়েছি, যার আমরা ভর পরিমাপ করব, সেটা এই পাশে নিয়েছি। আর এই পাশে আমরা বাটখারা চাপিয়েছি 20 গ্রাম, 10 গ্রাম, 5 গ্রাম, 2 গ্রাম, 1 গ্রাম, ছোট ছোট বাটখারা এই ওয়েট বক্সে থাকে। আমরা যেমন বাজারে মাছ কিনতে যাই, যদি 1 কেজি, হাফ কেজি, 200 গ্রাম, 100 গ্রাম, 50 গ্রাম এরকম বাটখারা থাকে। আর এটা 20 গ্রাম, 10 গ্রাম, 5 গ্রাম, 2 গ্রাম, 1 গ্রাম। তাহলে কত ভর চাপানো হলো দেখো, 20 গ্রাম, 10 গ্রাম, 5 গ্রাম, 2 গ্রাম, 1 গ্রাম। এই যে মনে করো এই বিমটা, যদি এই পাশে দ্রব্যের ভর বেশি থাকে তাহলে এইদিকে ঝুঁকে থাকবে, এই পাল্লাটা এইদিকে ঝুঁকে থাকবে। দেখো এই যে বিমের উপর একটা স্কেল আছে, যে স্কেলের এই যে 0 দাগে আমরা একটা ছোট্ট চিপস রেখেছি, অ্যালুমিনিয়ামের হতে পারে, লেডের হতে পারে, ছোট্ট পাত, যেটা বিমের এ পাশেও সরানো যাবে, বিমের বাম পাশেও সরানো যাবে। বিমে মোট দাগ সংখ্যা 100, মাঝখানে 0, এই পাশে ডান পাশে 50, বাম পাশে 50। ওকে, জাওসান
তুমি তো দেখেছো, তারপরেও আবার এসেছো। এখন আমি এখানে আরো তাহলে এইটা হলো সেই পলভঙ্গি ব্যালান্স। তাহলে পলভঙ্গি ব্যালান্সের দুটো পাল্লা থাকে, একটা উলম্ব কলাম, সেই কলামের উপরে কি এটা বিম, বিমের দুই পাশে দুটো পাল্লা ঝোলানো থাকে। এই এটাকে বলে রাইডার, যেটা স্কেলের উপর দিয়ে ডান পাশে এবং বাম পাশে সরানো যায়। এই রাইডার বা আরোহী রাইডারকে শূন্য দাগে রেখে আমরা এই বাটখারা, এই রাসায়নিক দ্রব্য এখানে নেওয়ার আগে শূন্য নিক্তিটিকে আগে সমতা করে নিই। অর্থাৎ এই দ্রব্য দেয়নি, এই বাটখারাও এপাশে দেয়নি, এই যে কাঁটাটি জিরোতে আছে কিনা, তাহলে জিরোতে থাকা মানে সমতা থাকা। যদি জিরোতে রেখে রাইডার জিরোতে থাকবে, এই যে এই কাঁটাটি কিন্তু যখনই পাল্লা এইদিকে ঝুঁকে যাবে, কাঁটাটা এইদিকে, পাল্লাটা এইদিকে ঝুঁকে গেলে কাঁটাটা এইদিকে যাবে। এই জিরোতে থাকলে বুঝতে হবে যে এটা সমতা আছে। এই সমতা করার জন্য এই পাশে স্ক্রু থাকে, সেই স্ক্রুকে আমরা সরিয়ে ঘুরিয়ে আমরা এখানে এরকম স্ক্রু থাকে, এই স্ক্রুকে আমরা ডাইনে বা এই স্ক্রুকে বামে সরিয়ে ঠিক কাঁটাটা জিরোতে রাখি। সমতা করার পর বাম পাশের পাল্লায় আমরা রাসায়নিক দ্রব্য নেব। এই রাসায়নিক দ্রব্য বাম পাশের পাল্লায় নেওয়ার পরে ডান পাশের পাল্লায় আমরা ওয়েট যোগ করব। কোনো রাসায়নিক প্রক্রিয়ায় ভরমাত্রিক বিশ্লেষণে কোনো অধক্ষেপ সৃষ্টি হয়েছে, সে অধক্ষেপের ভর পরিমাপ করার জন্য আমরা এই ব্যালান্স বা নিক্তি ব্যবহার করি। অথবা কোনো প্রমাণ দ্রবণ তৈরি করতে হবে, নির্দিষ্ট ভরের রাসায়নিক দ্রব্য পরিমাপ করে দ্রাবকে যোগ করে দ্রবণ তৈরি করব। তাহলে সেই নির্দিষ্ট ভরের রাসায়নিক দ্রব্যটি পরিমাপের জন্য আমরা এই ব্যালান্স ব্যবহার করি, যেটা পলভঙ্গি ব্যালান্স নামে পরিচিত। তাহলে যেখানে ছিলাম যে এইখানে সে অধক্ষেপ বা রাসায়নিক দ্রব্য যোগ করে ডান সাইডে আমরা বাটখারা চাপাচ্ছি যে এই রাসায়নিক দ্রব্যের ভর কত। তো আমি 20 গ্রাম, 10 গ্রাম, 5 গ্রাম, 2 গ্রাম, 1 গ্রাম বাটখারা চাপানোর পর এটা 500 মিলিগ্রামের একটা চিপস, তারপরে 200 মিলিগ্রামের আর একটা চিপস, 100 মিলিগ্রামের আর একটা চিপস, 50 মিলিগ্রামের আর একটা চিপস, তাহলে আরো যোগ করলাম 500 মিলিগ্রাম, 200 মিলিগ্রাম, 100 মিলিগ্রাম, 50
মিলিগ্রাম। এতগুলো ভর ডান পাশে চাপিয়েছি, বাম পাশে আমার রাসায়নিক দ্রব্য আছে, দেখা গেল যে তাও ব্যালেন্সটা এই দিকে আছে এরকম, তার মানে রাসায়নিক দ্রব্য এখনো বেশি। এই কাঁটাটা এই দিকে সরে আছে, বিম এই দিকে ঝুঁকে আছে, এখানে রাসায়নিক দ্রব্য বেশি, তাহলে আরো বাটখারা এখানে চাপাতে হবে। তো আমি অলরেডি 50 মিলিগ্রাম পর্যন্ত এখানে এই পাশে আমি চাপিয়েছি, আর 10 মিলিগ্রাম যেই যোগ করছি, 10 মিলিগ্রাম যেই যোগ করছি সঙ্গে সঙ্গে এই দিকে হেলে যাচ্ছে পাল্লা, আর এই দাগটা এই দিকে সরে আসছে। তাহলে বুঝতে হবে এইখানে যে ভর এখনো অতিরিক্ত আছে তা 10 মিলিগ্রাম দিয়েও মাপা যাবে না, তার মানে 10 মিলিগ্রাম থেকে অনেক কম ভর এখনো আছে। তাহলে আমার বাটখারা 50 মিলিগ্রামের পরেই কিন্তু 10 মিলিগ্রাম বা 20 মিলিগ্রাম আছে, তো 10 মিলিগ্রাম দিলেই দেখা যাচ্ছে যে এই দিকে যাচ্ছে এরকম, যেই 10 মিলিগ্রাম উঠাই নিচ্ছি এই দিকে হেলে যাচ্ছে। তাহলে এই ক্ষুদ্র ভর পরিমাপ করার জন্য আমরা এই রাইডারকে ব্যবহার করব। এই রাইডারকে আমরা তখন এবার ডান দিকে সরাবো। রাইডারকে ডান দিকে সরালে এই ডান পাল্লাই ভরের সাথে রাইডারের নিজস্ব ভর যোগ হবে। কতটা কয় দাগ এই দিকে সরাবো? মোট 50 দাগ আছে, আমি মনে করো 24 দাগ সরালাম, প্লাস 24 দাগ রাইডারকে, চব্বিশ দাগ ডানে সরালাম। তাহলে রাইডারকে 24 দাগ ডানে সরালাম, সরালে তখন একের পুরো ব্যালেন্স হয়ে গেল, এইটা জিরোতে আর বিম একেবারে সোজা। তাহলে এই পাশে যে ভর আছে এই ভরটাই এই রাসায়নিক পদার্থের ভর। তাহলে এই যে রাইডারকে 24 দাগ সরালাম, কতটুকু ভর এই ডান পাশের পাল্লায় রাইডারের কারণে এই পাশে যুক্ত হলো, সেটা বের করতে গেলে রাইডার ধ্রুবক কি তোমাকে জানা লাগবে। রাইডার ধ্রুবক যদি পলভুঙ্কি ব্যালেন্সের মাঝখানে 0 থাকে, ডান পাশে 50 দাগ, বাম পাশে 50 দাগ, এই রাইডারটাকে 0তে রেখেই কিন্তু ভর পরিমাপের পূর্বেই আমরা এই নিক্তিটাকে আগে সমতা করেছিলাম। তারপরে আমরা এখানে রাসায়নিক দ্রব্য বাম পাশের পাল্লায় রেখে ডান পাশের পাল্লায় আমরা বাটখারা চাপিয়েছি। তাহলে এই রাইডারকে আমি ডান দিকে যদি সরাতে হয় তাহলে এই বাটখারার সাথে ভর যোগ হবে, রাইডারকে যদি বাম দিকে সরাই তাহলে বাটখারার থেকে এই ভর বিয়োগ হবে, কারণ এটা এই দিকে যোগ হচ্ছে। তো আমরা ডান দিকে সরিয়েছি 24 দাগ। এবার আসো রাইডার ধ্রুবক কি। এই রাইডার 0 থেকে 50 দাগ এদিকে যাবে, আবার 0 থেকে 50 দাগ এদিকে আসবে। রাইডারের নিজের ভর যদি 5 মিলিগ্রাম হয় বা 10 মিলিগ্রাম হয়, নিজের ভর 10 মিলিগ্রাম হলে দাগ সংখ্যা 50, তাহলে 50 দিয়ে ভাগ দিলাম, প্রতি দাগে রাইডারের ভর, এটাকে গ্রামে নিয়ে আসলাম, 10 ভাগ 50 ভাগ 1000 গ্রামে নিয়ে আসলাম। কত আসলো রাইডার ধ্রুবক? ক্যালকুলেটর কই? রাইডারের নিজের ভর 10 মিলিগ্রাম, সেই দিকে 50 দাগ যেতে পারে, 0 থেকে এই দিকেও 50 দাগ যেতে পারে। তাহলে প্রতি দাগে রাইডারের নিজস্ব ভরকে বলা হয় রাইডার ধ্রুবক, প্রতি দাগাঙ্কে রাইডারের ভরকে বলা হয় রাইডার ধ্রুবক। তাহলে 10 ভাগ 50
ভাগ 1000। 0.0002 গ্রাম। তাহলে রাইডার ধ্রুবক, এই 10 মিলিগ্রাম রাইডারের ধ্রুবক মান হলো এটা। মানে প্রতি দাগ সরালে এত গ্রাম ভর এই ডান পাল্লায় চাপবে বা ডান পাল্লায় অ্যাড হবে। তাহলে মোট ভর কত হলো দেখো, এগুলো যোগ করো কত গ্রাম হয়। 20 যোগ 10 যোগ 5 25 27 28 সরি 38 গ্রাম 0.5 মিলিগ্রাম, সরি মিলিগ্রাম থেকে গ্রাম, 500 মিলিগ্রাম থেকে গ্রামে আসলাম। পারবনি, 0 যদি মাঝখানে থাকে মোট দাগ সংখ্যা 100 হয়, এই দিকে 50 বাম পাশেও 50, তাহলে 50 দিয়ে ভাগ হয়। কারণ ও তো 0তে রেখে আমি ব্যালেন্সকে সমতা করেছিলাম, বাটখারা বা ওজন এই রাসায়নিক দ্রব্য চাপানোর আগে শূন্য অবস্থায় যখন এটাকে সমতা করেছিলাম, রাইডার 0তে ছিল, তো 0 থেকে এই দিকেও সে 50 দাগ যেতে পারবে, বাম দিকেও 50 দাগ যেতে পারবে, তখন 50 দিয়ে ভাগ হবে। 100 দিয়ে কখন ভাগ হবে পরে আসছি, এটা শেষ করি। দুইশো 0.2 গ্রাম 0.1 গ্রাম 0.05 গ্রাম, কি হলো 20 গ্রাম 10 গ্রাম 5 গ্রাম 2 গ্রাম 1 গ্রাম, এবার 500 মিলিগ্রাম 200 মিলিগ্রাম 100 মিলিগ্রাম 50 মিলিগ্রাম। তাহলে এই যে 20 30 35 37 38, এবার মিলিগ্রাম গুলোকে গ্রাম করছি, 0.5 0.2 0.1 0.05। এইবার 24 দাগে কতটা ভর চেপেছে দেখো, 24 গুণ 0.0002 গ্রাম। তাহলে মোট কত ভর এই রাসায়নিক দ্রব্যের, 24 গুণ 0.0002 যোগ 0.05 যোগ 0.1 যোগ 0.2 যোগ 0.5 যোগ 38, 38.8548, 38.8548 গ্রাম। তাহলে এই রাসায়নিক দ্রব্যের ভর হলো 8548 গ্রাম। এখন প্রশ্ন হলো এই ভর পরিমাপে পলভঙ্গি ব্যালেন্সে রাইডারের ভূমিকা বা রাইডারের গুরুত্ব আলোচনা করো। যখন আমরা খুব নগণ্য ভর, যে ভরটি আমরা বাটখারার সাহায্যে নির্ণয় করতে পারছি না, যেমন এখানে 10 মিলিগ্রাম চাপালে এই পাল্লা ডান দিকে ঝুলে যাচ্ছে, ডান দিকে ঝুঁকে যাচ্ছে, সমতা হচ্ছে না, তার মানে বাটখারার ভর বেশি, রাসায়নিক দ্রব্যের ভর কম মনে হচ্ছে, তখন আমি রাইডারকে ডাইনে সরিয়ে রাইডারের সাহায্যে এই যে নগণ্য ভর, এই ভরটাকে পরিমাপ করলাম। তাহলে অতি নগণ্য ভর পরিমাপে রাইডার গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু এখানে রাখে। রাইডার ছাড়া তুমি নগণ্য ভর কিন্তু পরিমাপ করতে পারবে না পলভঙ্গি ব্যালেন্সে। এবার আসো, যদি এমন পলভঙ্গি ব্যালেন্স থাকে, বাজারে 2 ধরনের পলভঙ্গি ব্যালেন্স কিনতে পাওয়া যায়, যদি এইখানটায় 0 আর মোট দাগ 100, আর রাইডারটাকে
এই জিরোতে রাখা আছে, রাইডার এখানে নেই, রাইডার এইখানটায়। খেয়াল করো, জিরোতে রাইডার, যদি মোট দাগ সংখ্যা 100 হয়, জিরো বাম পাশে, শূন্য হলো বাম পাশে স্কেলের, তাহলে রাইডারকে বাম পাশে রেখে আমি এটা ব্যালেন্স করব, তখন এই বাটকারাও নেই, এখানে ভরও নেই, আমি ব্যালেন্স করে নিলাম। এই অবস্থায়, শূন্য অবস্থায় বাম পাশে রাইডারকে রেখে সমতা নিলাম আগে, পাল্লা দুটোকে, এখানে জিরোতে আছে তাহলে সমতা আছে। এইবার এটা কিন্তু বাম পাশে চেপে আছে, আমি বাটকারা চাপাবো ডাইনে, রাসায়নিক দ্রব্য কিন্তু বামে। এবার বাটকারা চাপাচ্ছে এখানে, এইবার এই বাটকারা চাপালে এখানে যে রাসায়নিক দ্রব্য আছে, দেখা গেল তোমার ব্যালেন্সটা এই দিকে ঝুঁকে আছে। তাহলে এইবার এই এই রাইডারকে ডাইনে সরাতে হবে, কিন্তু এখন রাইডার ধ্রুবক, এই রাইডার ধ্রুবক কিভাবে বের করব? তখন রাইডার ধ্রুবক শূন্য শূন্য মাঝে থাকলে মোট দাগ 100, মোট দাগ 100, শূন্য মাঝে, তাহলে শূন্য থেকে ডানে 50 দাগ এবং বামে 50 দাগ, সেটা আছে, এইভাবে নির্ণয় করতে হবে। আর যদি শূন্য বামে মোট দাগ 100, রাইডারকে শূন্যে রেখে এই ব্যালেন্স বা নিক্তিকে সমতা করা হয়েছে, তারপরে ওজন চাপিয়েছি। যেহেতু ও বামে আছে, আমার দ্রব্য কিন্তু বামে, রাসায়নিক পদার্থ বামে, আর বাটকারা ডাইনে চাপাচ্ছি, এই রাইডারকে যদি ডাইনে সরাতে হয় তাহলে দ্বিগুণ ভর চাপবে, কিন্তু ও যেহেতু বামে আছে আগের থেকে, ডাইনে যত সরাবে রাইডারের দ্বিগুণ ভর কিন্তু ডান সাইডে চাপবে, তাহলে তখন রাইডার ধ্রুবক দশ গুণ 2 বাই 100, 0.0002 গ্রাম। একবারে করে দিলাম, সরি, একবারে করে দিলাম। যখন রাইডার বামে থাকবে, শূন্য বামে মোট দাগ সংখ্যা 100, তখন 100 দিয়ে ভাগ দিতে হবে, কিন্তু রাইডারের ভরের সাথে 2 গুণ হবে, তখন এক ঘর ডাইনে সরালে ডাবল ভর চাপবে, কিন্তু তখন ডান সাইডে বাটকারার সাথে। যেহেতু রাইডারকে বামে রেখে শূন্যতে রেখে আমি সমতা করেছিলাম,
এই রাসায়নিক দ্রব্য এবং বাটখারা চাপানোর আগে। তাই ও যেহেতু বামে অলরেডি চেপে আছে আগে, এবার ডাইনে এক ঘর সরালে দ্বিগুণ ভর কিন্তু চাপবে বাটখারার সাথে। তাহলে রাইডার ধ্রুবক কাকে বলে? রাইডার ধ্রুবক ওজন বা ভর নির্ণয়ে কি ভূমিকা রাখে ব্যাখ্যা করো। এই টপিকটা হয়ে গেল কিন্তু আমাদের। এইবার আসো দ্বিগুণ কেন হবে? ওলিয়র রহমান, একেবারে সিম্পল বিষয়। এ তো মাঝখানে নেই, ও আছে বামে, বামে রেখে আমাকে ব্যালেন্স করা আছে জিরোতে। তাহলে ও আমি রাসায়নিক দ্রব্য বাম পাশে চাপাচ্ছি আর বাটখারা ডান পাশে। ওকে যখনই তুমি ডাইনে সরাবে নিজের ভর সহ দ্বিগুণ ভর ডান পাশে চাপবে, কারণ ও তো অলরেডি দ্রব্যের সাথে যোগ অবস্থায় আছে এই 10 মিলিগ্রাম। তুমি যখনই এক দাগ সরাবে নিজের ভর গুণ 2 দ্বিগুণ ভর চাপবে সব সময়। ও অলরেডি বাম পাশে আছে না, যেখানে ভর আছে সেখানে আছে, কিন্তু আগে তো মাঝখানে ছিল। সেই কারণে আগে এদিকে সরালেও যেটুক ভর চাপতো বাম পাশে, এদিকে সরালেও সেটুক ভর চাপতো বাম পাশে। এখন এখান থেকে তো আর বামে সরাতে পারবে না, ডাইনে সরাবে। তো যেহেতু ও দ্রব্যের পাশে ভরের ঠিক বিপরীত পাশে কিন্তু অবস্থান করছে, তাই ওকে যত তুমি ডাইনে সরাবে দ্বিগুণ ভর কিন্তু এইখানে যুক্ত হবে। সামিয়া রহমান প্রান্তি, এখন আসলে? সামিয়া এখন আসলে তুমি? এবার আসো এই পলভঙ্গি ব্যালেন্স বাদে আর কি ব্যালেন্স আছে? ডিজিটাল ব্যালেন্স। এই ডিজিটাল ব্যালেন্স আমাদের এই সব ঝামেলা নেই, রাইডার ধ্রুবক নেই, এই পাল্লাকে সমতা করার বিষয়টাও নেই। ডিজিটাল ব্যালেন্সে ওজন পরিমাপ করা বা ভর পরিমাপ করা একেবারেই সহজ। তুমি ব্যালেন্সটি জিরোতে আছে কিনা দেখে নিলে, তুমি কিছু দ্রব্য রাসায়নিক দ্রব্য ব্যালেন্সের উপরে রাখলে মনিটরে উঠবে অলরেডি কত গ্রাম, 100.234 গ্রাম, মানে অনেক সূক্ষ্ম পরিমাপ হয়। এখন এই ডিজিটাল ব্যালেন্স আবার কয় ডিজিটের ব্যালেন্স? 2 ডিজিট, 3 ডিজিট না 4 ডিজিট? এই ডিজিট আবার কি অনেক সময় এমসিকিউতে আসে। দেখো হ্যাঁ রাইট, এই দিকে সে চেপে আছে সেই কারণে। ওয়ান বাই 100, তার মানে কি হয়? 0.01 গ্রাম। 100 গ্রামের 100 ভাগের 1 ভাগ পরিমাপ করা যায় যে ব্যালেন্সে, 100 ভাগের 1 ভাগ পর্যন্ত সঠিকভাবে পরিমাপ করা যায় তাকে 2 ডিজিট ব্যালেন্স বলে। এটা হচ্ছে 2 ডিজিট। थ्री डिजिट बैलेंस। फोर डिजिट बैलेंस, এই যে ডিজিট। তাহলে 2 ডিজিট ব্যালেন্স কি বা 4 ডিজিট ব্যালেন্স কি আসতে পারে অনেক সময়। বা ওজনের ফিগারটা দেওয়া আছে, বললো ব্যালেন্সটি কয় ডিজিটের ব্যাখ্যা করো। তোমার এরকম দেওয়া থাকলো 8.38 গ্রাম, কয় ডিজিটের ব্যালেন্স? এটা 2 ডিজিটের, এটা 2 ডিজিটের। 8.384 গ্রাম, কয় ডিজিটের? 3 ডিজিটের। 8.384
2 গ্রাম 4 ডিজিটের ব্যালেন্স, এই যে পয়েন্টের পরে 4 ঘর, পয়েন্টের পরে 4 ঘর, মানে 100 ভাগের 1 ভাগ সূক্ষ্মভাবে পরিমাপ করতে পারে। তাহলে এটা অনেক সময় এমসিকিউতে আসে, ডিজিট কি, অর্থাৎ ডিজিটাল ব্যালেন্সের ডিজিট বলতে আমরা কি বুঝি। তাহলে এই একটা গুরুত্বপূর্ণ টপিক ছিল, যেটা আমি বলেছিলাম যে আমার ল্যাবে তো আর ব্যালেন্স নেই, তাই আমি বোর্ডে এঁকে দেখালাম। ল্যাবে যে যন্ত্রপাতিগুলো ছিল আমি সবগুলো কিন্তু দেখিয়েছি, তোমরা ভালো করে কিন্তু বই থেকে এটা পড়বে। বুরেট, পিপেট, কনিক্যাল ফ্লাক্স, বিকার, মাপনচোং, ভলিউমেট্রিক ফ্লাক্স, এইগুলো কিন্তু প্রায় আসে ঘুরিয়ে ফিরিয়ে। এদের ব্যবহার বিধি কি, কাজে ব্যবহার করা হয়, কোনটা কিভাবে পরিমাপ আমরা করতে পারি, কোনটা অতি সূক্ষ্মভাবে পরিমাপ করা যায়, বিভিন্ন ধরনের কোশ্চেন। এই কারণে আমি গত ক্লাসে কিন্তু দেখো ল্যাবরেটরি যন্ত্রপাতি বা গ্লাস সামগ্রী পরিষ্কারকরণের কৌশল বলেছিলাম, তারপরে পলভঙ্গি ব্যালেন্স ছিল 1.4.1-এ, এটা পড়ানো হয়ে গেল আজকে। ডিজিটাল ব্যালেন্স, বিভিন্ন ভর পরিমাপের উদাহরণ দেওয়া আছে। এরপরে আয়তনিক বিশ্লেষণে ব্যবহৃত সংযমী কি লিখলে স্যার, পয়েন্টের পরে যে কয়টা ডিজিট সেই কয়টা, হ্যাঁ জি হ্যাঁ ঠিক আছে। মেজারিং সিলিন্ডার, ভলিউমেট্রিক ফ্লাক্স বইয়ে সুন্দর করে দেওয়া আছে। বিকার, বিকার কি, বিকার কি কাজে ব্যবহার করি। আর একটা প্রশ্ন দেখলাম বোর্ডে এসেছে, যদিও আমরা বোর্ডের প্রশ্ন এরপরে সলভ ক্লাস করব 2 দিন, সব বোর্ডের কোশ্চেনগুলো আমরা দেখব, কি কোশ্চেন আসে তার অ্যান্সার আমরা কিভাবে করব। কনিক্যাল ফ্লাক্স, বুনসেন বার্নার, এই বুনসেন বার্নার থেকে অনেক সময় কোশ্চেন আসে। জারণ শিখা কি, একবার দেখলাম বোর্ডে এসছে। বুনসেন বার্নারের অনুজ্জ্বল শিখায় জ্বালানি গ্যাসের পূর্ণ দহনের পর কিছু অক্সিজেন অতিরিক্ত থাকে এবং তা বস্তুকে জারণে সাহায্য করে বলে অনুজ্জ্বল শিখার উপরের এই অংশকে জারণ শিখা বলা হয়। তাহলে জারণ শিখা কি অনেক সময় আসে, দেখলাম বোর্ডে কোশ্চেন এসছে একবার। বিকারের ব্যবহার, গোলতলি ফ্লাক্সের ব্যবহার, গতদিন 1.7 ছিল বিকার বা রিয়েজেন্ট বোতলের ব্যবহারের কৌশল পড়তে বলেছিলাম। রাসায়নিক দ্রব্য সংরক্ষণ ও ব্যবহারের সতর্কতা, সংরক্ষণ পদ্ধতি গতদিন আমি বলেছিলাম, তোমাদের পড়তেও বলেছি। রাসায়নিক পদার্থের ঝুঁকি বা হ্যাজার্ড সিম্বল, এই বিপদ সংকেত বা হ্যাজার্ড সিম্বল, আন্তর্জাতিক স্বীকৃত বিপদ সংকেত বা হ্যাজার্ড সিম্বল হচ্ছে 10টি। আন্তর্জাতিক স্বীকৃত হ্যাজার্ড সিম্বল হলো 10টি। কোন কোন বইতে আরো 6টি দেওয়া আছে, যেটা ব্যবহার করা হয় রাসায়নিক ল্যাবে, কিন্তু আন্তর্জাতিক স্বীকৃত কিন্তু 10টি। তোমার বই তাদের হাজারির বই আছে 10টায় আছে, কিন্তু অন্য রাইটারের বইতে দেখবা আরো বেশি আছে। হ্যাজার্ড সিম্বলগুলো ধারণা রাখতে হবে ভালো করে, যে সেই প্রতীক দ্বারা আমরা কি বুঝি। বিপদ সংকেত, দাহ্য, জারক, তেজস্ক্রিয়তা, ক্ষয়কারী বা পরিবেশ দূষণ, রাসায়নিক দ্রব্য সংরক্ষণের নীতিমালা গতদিন বলেছিলাম পড়তে। রাসায়নিক দ্রব্যের নিরাপদ সংরক্ষণ ও বর্জ্য পরিত্যাগ, পরিবেশের উপর ল্যাবরেটরিতে ব্যবহৃত দ্রব্যের প্রভাব, একবার ছক আকারে দেওয়া আছে। HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফুরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, এটা আমরা ল্যাবে ব্যবহার করি। সোডিয়াম হাইড্রোক্সাইড, এদের স্বাস্থ্য ঝুঁকি কি, পরিবেশের উপর কি প্রভাব ফেলে, এই ছক আকারে দেখবা বইতে দেওয়া আছে, পড়বে কিন্তু এগুলো কিন্তু খুব আসে পরীক্ষায়। পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম ডাইক্রোমেট, পটাশিয়াম ফেরোসায়ানাইড, এগুলো কিন্তু খুব আসে। ফাতেমা তুমি কি এখন আসলে?
ফাতেমা দেরি করে এসছো, পরে ক্লাসগুলো কিন্তু দেখো, আগে যে অংশটা নিয়েছি পলভঙ্গি ব্যালেন্সের কোশ্চেন, এরপরে রাসায়নিক দ্রব্যের পরিমিত ব্যবহারের গুরুত্ব আলোচনা করো। তার মানে সেই পর্যন্তই আজকে যেটুকু তোমার আলোচনা করলাম তোমরা পড়বে সেমি মাইক্রো বা মাইক্রো অ্যানালিটিক্যালের ঠিক আগ পর্যন্ত, ঠিক আছে? আগামী ক্লাসে আমাদের শেষ হয়ে যাবে। যদি কোথাও কোনো সমস্যা থাকে আগামী ক্লাসে আগে আমাকে সেই সমস্যা কথাগুলো বলবে, অথবা আমার সেমি মাইক্রো মাইক্রো অ্যানালিটিক্যাল পদ্ধতি এটা বোঝানোর পর যদি সমস্যা থাকে তোমাদের এই পর্যন্ত আগে ভালো করে পড়ো। আমি একদিনেই সব শেষ করে দিলাম, এটা তো বর্ণনামূলক জিনিস, তুমি পড়ে শেষ করতে পারলে না লাভ নেই। কিন্তু আমরা আজকে দিয়ে 3টে ক্লাস নিয়েছি, আগামী দিনেই শেষ হয়ে যাবে কিন্তু। অর্থাৎ তুমি যদি মনে করো যে না স্যার আর অল্প একটু আছে তো তোমাকে কি বলে সেমি মাইক্রো মাইক্রো অ্যানালিটিক্যাল পদ্ধতি, এটা আজকেই শেষ করে দিই, আমরা রবিবারে সমস্যা দেখি, বোর্ড কোশ্চেন সলভ করি, রবিবারে বোর্ড কোশ্চেন সলভ করি, আমরা মঙ্গলবার বোর্ড কোশ্চেন সলভ করি, আর বৃহস্পতিবারে আমরা পরীক্ষা নিয়ে নেব। অথবা যদি রবি মঙ্গলবারে আমরা বোর্ড কোশ্চেনগুলো সলভ করে ফেলি তাহলে মঙ্গলবারেও পরীক্ষাটা নিতে পারি, তোমাদের পড়ার উপর ডিপেন্ড করবে। দেখো আমি তোমাদের পড়তে বলেছি কোন পর্যন্ত, গতদিন ঠিক যে পর্যন্ত বলেছিলাম 1.11 রাসায়নিক দ্রব্যের পরিমিত ব্যবহারের গুরুত্ব, এটা রাসায়নিক দ্রব্য পরিমিত ব্যবহারের গুরুত্ব পর্যন্ত পড়বে, ঠিক আছে? আমি গতদিনই বলেছিলাম যে এই অধ্যায়ের ক্লাসগুলো 45 মিনিট 50 মিনিটের মধ্যে নেব, কারণ বর্ণনামূলক জিনিস এটা তোমার তো আগে পড়ে শেষ করতে হবে। এখন তুমি যদি মনে করো যে না আমি পড়বো না স্যার বোরিং লাগে, ধরা খাবে কিন্তু। বোর্ড কোশ্চেন সলভ করতে গেলেই বসবে। যশোর বোর্ড 2017-তে আজকে বোর্ড কোশ্চেন সলভ করলাম অফলাইনে, যারা পড়তে আসে 7-8 জন, ওদের আজকে বোর্ড কোশ্চেন শেষ হয়ে গেল সলভ করা, ওদের আগামী দিনে হয়তো পরীক্ষা নেব মঙ্গলবারে। তো এই বোর্ড কোশ্চেন সলভ করতে গিয়ে কিন্তু বোঝা গেল যে কত সহজ কোশ্চেন হয়, পড়তে গিয়ে বোরিং লাগছে, কিন্তু তুমি যদি একবার এটা পড়ো না তাহলে দেখবা খুবই সহজ, কোনো এখানে কোনো গাণিতিক হিসাব নেই, কোনো অঙ্ক নেই, কোনো সূত্র নেই। 2017 সালে 2টো কোশ্চেন এসছে এই এক অধ্যায় থেকে, কোনো বারই কিন্তু আমি দেইনি, একটা কোশ্চেন হয়ই অনলি একবার, শুধু 2017 যশোর বোর্ডটা, অন্য কোনো বোর্ডে দুবার বা অন্য কোনো বোর্ডে 2 সেট আসেনি, শুধু যশোর বোর্ডে 2 সেট এসছে। তাহলে তোমরা এই পর্যন্ত পড়ে ফেলো, আমি নোট তো দিয়েছি তোমাদের, আগামী দিন আমরা শেষ করেই বোর্ড কোশ্চেন সলভে চলে যাব। আগামী দিন মঙ্গলবারে হয়তো বোর্ড কোশ্চেন সলভ হয়ে যাবে, আমরা পরীক্ষাটা বৃহস্পতিবারে নিয়ে নেব। সবাই পরীক্ষার জন্য প্রিপারেশন নাও কিন্তু। আর আমরা অলকা পোস্ট দেখো না, গ্রুপে তো পোস্ট দিয়েছিলাম, গতদিনও বলেছিলাম, কে জিজ্ঞাসা করেছিল, রবি মঙ্গল বৃহস্পতি সকাল 8টা থেকে 9টা, রবি মঙ্গল বৃহস্পতি সকাল 8টা থেকে 9টা। আর আগামী এই অধ্যায়টা শেষ হলেই পরীক্ষা নেব, পরীক্ষা নিলে আমাদের ফুল কোর্স কিন্তু শেষ হয়ে গেল রসায়ন। এরপরে যেটা করব গতদিনও বলেছি, জানুয়ারির 1 তারিখ থেকে একটা শিডিউল দিয়েছি, দেখো গ্রুপে আছে, ওই শিডিউল অনুসারে আমরা আবার একবার রিভিশনে যাব, রিভিশন সাথে সাথে পরীক্ষা, অল্প এক এক অধ্যায়ে আমি 2টো করে পরীক্ষা নিচ্ছি, তাহলে অল্প পড়ে অল্প পরীক্ষা দেব, যাতে তোমার পড়তেও সুবিধা হয়, সমস্যাগুলো সলভ করতে তুমি পারো এবং পরীক্ষাটা ভালোভাবে দিতে পারো। একসাথে একদিনে অর্ধেক বই দিয়ে দিলাম, তুমি পড়ে শেষ করতে পারলে না, সেইটাই আমি কখনো এই লাইনে যাইনি, গত 20 বছর ধরে কিন্তু আমি এই কাজটাই করি। আর দেখো এমসিকিউ 20টা থাকবে, প্রত্যেক পরীক্ষায় 20টা এমসিকিউ থাকবে, এক সেট সৃজনশীল লিখবে, 20টা এমসিকিউ, তোমাদের সমস্যা হয় এমসিকিউতে, এই এমসিকিউ এর সমস্যা কিন্তু সলভ হবে পরীক্ষা দিলে।
আর পরীক্ষার পরে আমরা শেষ হওয়ার পরে আমরা মডেল টেস্ট নেব যখন, তখন দেখা যাচ্ছে সপ্তাহে একটা পরীক্ষা নেব, আর বাকি সপ্তাহে 3 দিন আমরা টেস্ট পেপার সলভ করব, এমসিকিউ সলভ করব, এমসিকিউ বাড়ি কাজ দেব। তাহলে এই এমসিকিউ সলভ করতে করতে তোমার কিন্তু এমসিকিউর উপর দক্ষতা চলে আসবে, তখন আর ভুল হবে না। দেখবে যে 25টার ভিতরে তখন 23, 24, 25টাই হচ্ছে। তাহলে সে পর্যন্ত যেতে গেলে আমাদের এই প্রোগ্রামটায় থাকতে হবে এবং তোমাকে নিয়মিত আমার গাইডলাইন অনুসারে পড়াশোনা করতে হবে। সকলকে ধন্যবাদ, আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ।